শেখ হাসিনা যখন ডিসেম্বরের মধ্যে বলেছেন, তারপর থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অনেক বিশ্লেষকই বলছিলেন যে তিনি তো মধ্যে বলেছেন, ডিসেম্বরেই বলেন নাই, কাজে এর মধ্যে যে কোনো সময়ই ফিরতে পারেন। কিন্তু আপনি আপনার সংবাদ মাধ্যমে একটা খুব ইন্টারেস্টিং খবর করেছেন যে রীতিমতো আওয়ামী লীগ নেতৃবৃন্দ বৈঠক করছেন, যে তারা মনে করছেন পরিস্থিতি যথেষ্ট অনুকূল এবং আসলে ডিসেম্বরের আগেই তারা ফিরতে পারবেন। কি ধরনের আলাপ হচ্ছে ওসব বৈঠকে এবং কেন তারা মনে করছেন পরিস্থিতি এত অনুকূল? আমি তো দেখছি নতুন নতুন মামলা হচ্ছে, আরো গ্রেফতার হচ্ছে, কারো জামিন হচ্ছে না। এই বিষয়টি আমি বলি। শেখ হাসিনার মানে সাক্ষাৎকারে উনি ডিসেম্বর 2026-এ ফিরে যাবেন, এরকম একটি কথা উনি বলেছেন, যে কারণে অনেকে এই প্রশ্ন তুলছিলেন যে আহ, ডিসেম্বর কেন কেন এখনই নয়, কেন উনি ডিসেম্বর বলেছেন। এবং এটা নিয়ে অনেক রকম অনেকেই বলছিলেন, এটাকে একটু মানে অনেকেই লঘু করছিলেন যে এগুলো হচ্ছে একটা লম্বা সময় উনি স্প্যান ধরেছেন, তার মধ্যে অনেক কিছু হয়ে যাবে অমুক তমুক। তো এইটা তো একটা বিষয় ছিল। উনি শেষ মানে উনি এই বিষয়টা ফেরাটা নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন। প্রত্যেকটি মন্তব্যের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ফারাক আছে। সর্বশেষ মন্তব্যটি হচ্ছে যে তিনি ডিসেম্বরে ফিরবেন, এবং যেটার ভিত্তিতে অনেকে বলার চেষ্টা করছিলেন যে ডিসেম্বর যেহেতু বিজয়ের মাস, 16ই ডিসেম্বরকে সামনে রেখে তিনি ফেরার ঘোষণা দিয়েছেন, এরকম একটি আলোচনা আছে। তো আমি যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে অ্যাভেলেবল লিডারশিপ যারা কলকাতায় আছেন, তারা পরশুদিন একটি বৈঠক করেছেন, এবং ঘটনাচক্রে ওই সময় শেখ হাসিনা ঠাকুরগাঁ 3 আসনের সংসদীয় নেতৃবৃন্দের সঙ্গে, মানে ওই সংসদ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে তিনি তখন বৈঠক করছিলেন। আর সেই সময় কলকাতায় যে ঘরোয়া বৈঠকটি হয়, সেখানে কিছু কৌশলগত আলোচনার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছিল, যে কারণে বৈঠকটিকে আনুষ্ঠানিক করা হয়নি। অর্থাৎ সবাইকে ডাকা কোনো একটা কমিটির বৈঠক, বৈঠকটি তেমন বৈঠক ছিল না। এটা সিলেক্টিভ লোকজনদের বৈঠক ছিল যাদেরকে ডাকা হয়েছিল, এবং সেখানে এই বিষয়টাই ছিল যে এই ফেরার বিষয়টা নিয়ে আলাপ আলোচনা। তো সেখানে যেটা প্রাধান্য পায় যে ফিরতে তো আমরা আমাদের হবেই, মানে মানে শেখ হাসিনা ফিরবেন এবং আমরাও ফিরবো, আমরাও তো এখানে বসে থাকবো না, আমরা তো ফিরে যাব। তো কবে ফিরবো, তো এই আলোচনাতে অনেকেই যেটা মত দেন, এবং পরবর্তীকালে যেটা শোনা যায় যে শেখ হাসিনাও এইরকম একটি ভাবনা নিয়ে তার নেতা কর্মীদের আলোচনা করতে বলেছেন যে আহ আগে নয় কেন, এই আগে মানে কখন এবং কোন দিন, এইটা তারা স্পষ্ট করছেন না, কিন্তু তারা বলছেন যে তারা কিছু অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন, যেটা তাদের দেশ থেকে যে ফিডব্যাক গুলো আসবে। আপনি যে কথাটি রাইটলি বলেছেন যে প্রচুর ধরপাকড় হয়েছে, বিশেষ করে জুন মাসে এবং জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটা প্রচুর ধরপাকড় হয়েছে। এটা ঘটনা যে বিএনপি ক্ষমতা আসার পরে এই 1.5 মাসে অনেক বেশি ধরপাকড় হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের বক্তব্য, আমি কয়েকজনের বাংলাদেশের সঙ্গেও কথা বলেছি এটা যাচাই করার জন্য, তারা বলছেন যে এই ধরপাকড়টা হচ্ছে যারা মানে পার্টিসিপেট করছে বা সাহস করে প্রকাশ্যে পার্টিসিপেট করছে, কিন্তু আন্ডারগ্রাউন্ডে দলের প্রস্তুতিটা অনেক স্ট্রং আছে এখন। তারা সবাই কিন্তু সামনে আসছে না, বা তাদের আসতে বলাও হয়নি। তো এইটা তারা খানিকটা কৌশলী করছেন যে একেবারেই যদি আন্দোলনটা থামিয়ে দেওয়া হয়, তাহলে দলের মধ্যে একটা মেসেজ যাবে যে দল গুটিয়ে গেছে, স্বভাবতই ঝুঁকি নিয়ে কিছু আন্দোলন তাদের করতে হচ্ছে। কিন্তু এটাই আওয়ামী লীগের সার্বিক শক্তি নয়। আওয়ামী লীগের মানে কোট আনকোট নিষ্ক্রিয় থাকা বা আন্ডারগ্রাউন্ডে থাকা যে ফোর্স, সেই ফোর্সের ব্যাপারে তারা তো আশাবাদী যে তারা অনেক বেশি রেজিমেন্টেড এবং তারা অনেক বেশি পরিকল্পনা করে তৈরি হয়ে আছেন। এবার গ্রাউন্ড রিয়ালিটিকে তারা বিবেচনায় রেখে তারা ওই জন্যে ডিসেম্বর কেন্দ্রিক ভাবনা থেকে সরে আসতে চাইছেন। এবং আমি অন্তত 3জন ব্যক্তি যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ মানে ইয়েতে আছেন, সাবেক সাংসদ, সাবেক মন্ত্রী এবং একজন নেতা, যাদেরকে শেখ হাসিনা ফোন করে কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন। সেটা বলেছেন যে
প্রিপারেশনটা কিন্তু এখনই রেডি রাখতে হবে, মানে এটা কালকেও হতে পারে, পরশুও হতে পারে। মানে মানে উনি যেটা বলতে চেয়েছেন যে যা উনি সংবাদ মাধ্যমকে বলেছেন সেটা সংবাদ মাধ্যমকে বলেছেন, কিন্তু দলকে যেটা বলছেন, নেতাদের ফোন করে যেটা বলছেন, এবং ইদানিং উনি সিলেক্টিভ লিডারশিপকে কিন্তু ফোন করছেন, যাদেরকে উনি মনে করছেন বা ওনার বিভিন্ন কৌশলগত কারণে মনে করছেন যে এদের তার সঙ্গে ফেরা দরকার বা এদের আগে ফেরা দরকার। এরকম কয়েকজনকে আমি এরকম 3 জনের সঙ্গে কথা বলেছি এবং 3 জনের বক্তব্যই এক, যে শেখ হাসিনা মোটামুটি ব্যাগ গুছিয়ে রাখতে বলেছেন, যে মানে এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ ইয়ের জন্য যা যা প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতিগুলো যেন তারা নিয়ে রাখে। কারো যদি এখানে কোনো চিকিৎসা সংক্রান্ত জটিলতা থাকে তাহলে সেটা যেন সে মিটিয়ে রাখে, অর্থাৎ ডাক্তার দেখিয়ে যা যা করার করিয়ে নেওয়া, বা তার কোনো পারিবারিক কোনো বিষয় যদি থাকে বা দেশেও যদি কোনো পারিবারিক বিষয় থাকে সেগুলো যেন তারা সেরে নেয়, অর্থাৎ তাদের পারিবারিক দায়বদ্ধতার যে জায়গাগুলো সেগুলোর ব্যাপারে উনি খুব ফুটিয়ে ফুটিয়ে বলেছেন, যে ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকলে, কোনো ইয়ে থাকলে এগুলো কিন্তু দেখে নাও, ছেলেমেয়ের পরীক্ষা থাকলে সেগুলো যাতে সেফলি তারা দিতে পারে সেগুলো দেখে নাও। এই সমস্ত বিষয়ে একদম এই লেভেলেই উনি কথাবার্তা বলছেন। তো তার প্রেক্ষিতেই সম্ভবত এই বৈঠকটি হয়েছে, এবং এটা আমি ধরে নিচ্ছি যে শেখ হাসিনার কাছ থেকে একটা নির্দেশনা এসছে কিছু নেতার কাছে, যার ভিত্তিতে তারা এই বৈঠকটি ডেকেছিলেন। এবং সেখান থেকে আমি যেটা জানতে পেরেছি যে সেখানে প্রায় সকলেই মানে একটা বৈঠকে তো সবাই মানে বক্তব্য দেয় না, কিন্তু যারা যারা বক্তব্য পেশ করেছেন তারা সকলেই মনে করেছেন যে এটা খুব ওয়াইজ ডিসিশন। তার কারণ ওই ডিসেম্বর পর্যন্ত বসে থাকা, তখন কি পরিস্থিতি হবে না হবে, তো আমরা অনুকূল পরিস্থিতি, এবং তারা মনে করছেন যে দেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনপুটস তাদের কাছে আসবে, যেটাকে তারা মনে করেন যে অনুকূল পরিস্থিতি দেশে ফিরে যাওয়ার। তো এইটাই হচ্ছে আমার কাছে যা খবর, যে আপনাকে তার একটা জন্য জিনিস তার বলি, অপেক্ষা করছে। আপনি তো নিয়মিত আসলে 2024-এর আগস্টের পর থেকে বিশেষভাবে নিয়মিতভাবে আহ কলকাতায় থাকা, পশ্চিমবঙ্গে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আপনার যেমন যোগাযোগ আছে, আপনি অনেক সময় এমনকি শেখ হাসিনা দলীয় ফোরামে অনলাইনে যেসব বক্তব্য দেন এগুলোর অনেক রেকর্ডিংও আপনি শুনেছেন, বিভিন্ন সূত্রে জোগাড় করে, বা আপনি যোগ দিয়েছেন। এবং আপনার সঙ্গে বাংলাদেশের ভেতরের আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই মানে দুর্যোগপূর্ণ সময়েও আপনি একটা যোগাযোগ রাখার চেষ্টা করেছেন, খুবই স্থানীয় পর্যায়েও। আমার জানবার ইচ্ছা, এই অনুকূল পরিস্থিতির মানে যে বিষয়টা তারা বলছেন, এই ইঙ্গিতটা তারা আসলে কি শুধুই শেখ হাসিনার কথার উপর ভরসা রেখেই বলছেন, নাকি মানে দল তো সংগঠিত হয়েছেই কিন্তু বললেন আপনি, কিন্তু নাকি ভারত সরকারের দিক থেকে একটা চাপের কথা অনেকে বলছেন, বাংলাদেশে নিয়মিত এই বিশ্লেষণ লেখা হচ্ছে যে ভারত সরকার চাপ দিয়ে দিয়েছে যে তাদের চলে যেতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দকে, সেটা একটা কারণ, নাকি ভারত সরকার সহ আন্তর্জাতিক পরিসর থেকে তারা গ্রিন সিগন্যাল পেয়েছেন যে বাংলাদেশে ওই পরিসর তৈরি হবে, এখন যে কোনো মুহূর্তে একটা জাদুর মতো তৈরি হবে এবং তারা ফিরতে পারবেন, মানে ম্যাজিকটা কোথায়? না, আমার যেটা মনে হয়, ভারত সরকারের তরফে এই ধরনের কোনো ইঙ্গিত আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে বলা হয়নি, সেটা ভারত সরকার কখনো বলবেও না। প্রথমত হচ্ছে যে শেখ হাসিনাকে যে তিনি যে ভারতে আছেন, এটা এককভাবে ভারত সরকারের সিদ্ধান্ত নয়। ভারত সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেই পারে, কিছু 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 সিদ্ধান্ত সর্বদলীয়। শেখ হাসিনাকে ভারতে আতিথেয়তা দেওয়া এবং রাষ্ট্রীয় মর্যাদায় রাখা, এটা সর্বদলীয় সিদ্ধান্ত। কোনো সর্বদলীয় বৈঠক, এমনকি কোনো বিরোধী নেতা কখনো এটা দাবি করেননি যে সরকারের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে এবার শেখ হাসিনাকে তারা বলতে চায় আপনি ফিরে যান, এরকমটি হয়নি। আপনি দেখবেন যে দিল্লিতে যখন আন্দোলন হচ্ছিল, তখন বাংলাদেশে অনেকে বলার চেষ্টা করছিল যে নরেন্দ্র মোদী বিপদে পড়েছেন, ফলে হাসিনার বিপদ আরো বেড়ে গেল। আমি যেটা বলি যে বিষয়টি এরকম নয়, তার কারণ ভারতের যে সংসদীয় দলগুলি আছে তাদের বৈঠকেই কিন্তু শেখ হাসিনাকে এখানে রাখার সিদ্ধান্ত হয়েছিল, এবং এই সিদ্ধান্তে যদি কোনো পরিবর্তন হয় তাহলে সেখানেই কিন্তু সরকার আবার যাবে, তারা পরিবর্তন করবে। আমি বোধহয় আপনার অনুষ্ঠানে বলেছি বা অন্য কোথাও বলেছি যে
শেখ হাসিনা বিশেষ করে তার ক্ষেত্রে ভারত সরকারের কোনো কোয়ার্সিভ অ্যাকশন বা কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়াটা খুব কূটনৈতিক এবং রাজনৈতিক ভাবে খুব মানে কি বলা যায় ব্লান্ডার হবে। তার কারণ হচ্ছে যে তিনি তার দেশের মানুষের দ্বারা নানান ভাবে সমালোচিত হয়েছেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে তার কিছু পদক্ষেপ নিয়ে সমস্যা আছে, কিন্তু সেটাই তো সব নয়। তিনি সামগ্রিকভাবে এই উপমহাদেশের জন্য জঙ্গি তৎপরতা, মৌলবাদ, এই সমস্ত বিষয় নিয়ে যে ফাইটটা করেছেন 15 বছর, তার দ্বারা ভারত এবং প্রতিবেশী দেশগুলিও উপকৃত। এবং ভারতের যে বিদেশ নীতি এবং রাষ্ট্রীয় নীতি, যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আপনি যদি শেখ হাসিনাকে জেনে বুঝে, যে যার দেশে ফাঁসির সাজা হয়েছে এবং এখন সবাই বলছে যে মানে বিমানবন্দরে নামলে সেখানেই ফাঁসি দিয়ে দেওয়া হবে, বা যেখানে ধরতে পারবে সেখানেই ফাঁসি দিয়ে দেওয়া হবে, এরকম একটিকে ভারত সরকার কখনো ফেরত পাঠাবে না। এটা আমি মানে আমার মানে আমি খানিকটা দায়িত্ব নিয়েই বলি যে এটা হবে না, আর এটা সম্ভব নয়। শেখ হাসিনা তার নিজের দল এবং দেশের কথা ভেবে এই সিদ্ধান্তটি তিনি নিয়েছেন যে তার তো মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, এবার তিনি তার দল এবং দেশ, যেটা আমাকে সাক্ষাৎকারেও বলেছেন যে আপনি ঝুঁকিটা আপনি কেন নিচ্ছেন, উনি এই কারণে ঝুঁকিটা নিয়েছেন। এবার ভারত সরকার ওনাকে যেতে দেবে কিনা, আপনি দেখবেন যে রণধীর জয়সওয়াল তিনি দুটি কথা বলেছেন। একটি বলেছেন যে শেখ হাসিনার যে ফিরে যাওয়ার ঘোষণা, অর্থাৎ প্রত্যাবর্তন, এটা নিয়ে রণধীর জয়সওয়াল কোনো মন্তব্য করেননি, কারণ উনি বলেছেন এটা শেখ হাসিনার বিষয়। কিন্তু যখন বলেছে ভারত সরকারের বিষয় কি, উনি বলেছেন ভারত সরকারের অবস্থান অপরিবর্তিত। অপরিবর্তিত মানে হচ্ছে যেটা জয়শঙ্কর বলেছেন, যেটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, যে শেখ হাসিনা কতদিন থাকবেন সেটা তার উপর নির্ভর করছে। ফলে ভারত সরকার তাকে চলে যেতে বলেছে, এই ন্যারেটিভটা খুব মানে আমি অন্তত গ্রহণ করছি না। এটা ঠিক যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ রাজনীতির কারণে কেউ কেউ এই কথাটা বলেন, আমাদের সাংবাদিক বন্ধুরাও বলেন, আমি কাউকে খাটো করছি না, কিন্তু আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে এইটা। এবার অনুকূল পরিবেশটা কি, সেইটা আমার যেটা মানে আমি এটার ব্যাপারে এখনো মানে অনুসন্ধান করছি, কারণ এই বিষয়টি আওয়ামী লীগ নেতৃত্বের কেউই এটা মানে এই আলোচনাটাতে আগ্রহ দেখাচ্ছেন না, সঙ্গত কারণেই দেখাচ্ছেন না, এবং আমি এটা নিয়ে কখনো চাপাচাপিও করছি না। তার কারণ আমিও জানি যে এটা এতটাই সেন্সিটিভ একটি সিদ্ধান্ত, যেটা আমার আমি এক্সক্লুসিভ করবো, অতএব অমুকের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে আমায় দিয়ে দেবে, এটা নয়। আমি খানিকটা অনুমান করতে পারি যে বাংলাদেশের অভ্যন্তরে কিছু পরিস্থিতির জন্য শেখ হাসিনা অপেক্ষা করছেন, সেটা প্রশাসনের জায়গা থেকে, সেটা বিভিন্ন মহলের জায়গা থেকে, মানে সরকারের বাইরেও একটা কিন্তু বড় ক্ষমতা বলয় আছে। আমার ধারণা যে সেই সমস্ত জায়গা থেকে তিনি কিছু সবুজ সংকেতের অপেক্ষায় আছেন, এবং যে কারণেই সম্ভবত তাদের সাজেশন এইটা যে আপনি কোনো মাস বা সময়কে স্টিক করে থাকবেন না, আমরা আমাদের অনুকূল সময় অনুযায়ী আপনাকে ফিডব্যাক দেব, আপনি সেই সময় এই পদক্ষেপটি করবেন। এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার অনুমান, কারণ আমি এই আলোচনাটা কারোর সঙ্গে দীর্ঘায়িত করিনি যে অনুকূল পরিস্থিতি বলতে কি বোঝাচ্ছেন। আর স্বাভাবিক যে এটা তো তাদের অনেকের জীবনের সঙ্গে সম্পর্কিত, ফলে আমি আমার সাংবাদিকতাকে এই জায়গায় নিয়ে যাব না যে খবরটা করলে তাদের জীবন সংশয় হবে, আমি সেটা করিনি। কিন্তু আমার অনুমান যে এইটা একটা তারা অপেক্ষা করছেন, তাদের একটা কনফিডেন্সের জায়গা যেটা আমি দেখলাম, সেটি হচ্ছে যে তারা এই ব্যাখ্যাটি দিচ্ছেন যে আন্দোলন, এটা নিয়ে অনেকে সমালোচনাও করছে যে শেখ হাসিনা এসব বলার পরে গ্রেপ্তার আরো বেড়ে গেছে, আরো নিরীহ ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে, এই করছে। এটার তারা ব্যাখ্যা দিচ্ছেন যে এটা দল যে সচল আছে সেইটার জন্য করতে হচ্ছে, কিন্তু দল অনেক বেশি সচল হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, তারা অনেক বেশি অ্যাক্টিভ, তারা অনেক বেশি সুসজ্জিত, অনেক বেশি রেজিমেন্টেড, ফলে তাদের কাছে সিগন্যাল গেলে পরেই তারা রাজপথে হাজির হবে। তো এইরকম একটি বিষয় আমি আপাতত শুনেছি। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানে আমার সঙ্গে আলোচনাতেও এবং আপনার সঙ্গেও তো আপনি তো আলাপ করেছেনই অনেকের সঙ্গে, মানে এই যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শেখ হাসিনার একটা ঘোষণার মতো এলো, আমাদের কাছে অন্তত ঘোষণার মতো লাগলো, রয়টার্সে উনি বলে দিলেন প্রথম যে দেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যেই ফিরবেন, গিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন এবং একা ফিরবেন না,
তিনি তার সঙ্গে আরো নেতাদের নিয়ে ফিরবেন। এবং ভেতর দিকে পড়লে পরে আপনি লক্ষ্য করেছেন কিনা দাদা, এক জায়গায় আছে যে উনি বলছেন যে দেশেও তো অনেক নেতাকর্মী আত্মগোপনে আছে, তো আমি সবাইকে বলেছি যে আসো তোমরা একদিন একসাথে আমরা আত্মসমর্পণ করি। মানে একটা বিরাট শোডাউনের পরিকল্পনা কিন্তু আমি ওর মধ্যে দেখি। শেখ হাসিনা এই হ্যাঁ, যে এক্স্যাক্টলি বলছেন, এক্স্যাক্টলি। তখনও কিন্তু এটা নিয়ে একটা সন্দেহ ছিল যে উনি বললেন আর নেতারা সব ফিরবেন। নেতারা তো বিভিন্ন দেশে, মানে যে ন্যারেটিভটা ছড়ানোর চেষ্টা করা হয় যে নেতারা তো বিভিন্ন দেশে, ভারতে, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, সর্বত্র তারা তো খুব আরামায়েশে আছেন, তারা কেউ দেশে ফিরতে চান না। কিন্তু তিনি ঘোষণাটা দিলেন, আর এরপর থেকে শুনতে শুরু করলাম দিল্লিতে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া থেকে তো বটেই, মানে পশ্চিমবঙ্গের, ভারতের বিভিন্ন জায়গা থেকে নেতারা গিয়ে জড়ো হতে থাকলেন, এবং যারাই কথা বলছেন তারা প্রস্তুত যেতে। এই ঘটনাটাই বা ঘটলো কি করে? না, আমার মনে হয় যে দেখুন, মানে সবাই খুব আরামে আছে ব্যাপারটা এরকম বোধহয় নয়। আর সত্যি কথা বলতে কি, নিজের দেশের বাইরে আচমকা থাকা, এটা তো কেউ পড়াশুনো বা চাকরি করতে বা চিকিৎসা করাতে আসেনি। তারা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দেশ ছাড়া, এবার দীর্ঘদিন দেশ ছাড়া থাকার পরিণতিটা কি হতে পারে তারা সকলেই রিয়ালাইজ করেন। শেখ হাসিনার ঘটনাচক্রে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের দুজনের মৃত্যুদণ্ডে সাজা হয়েছে। এই সাজাটা যে বাকি নেতাদের আগামী দিনে হবে না তারা বিদেশে থাকাকালীন, এই গ্যারান্টি তো নেই। ফলে তারা তো এটা বুঝে গেছেন যে এই একই সাজা তাদেরও হবে। ফলে আমি কতদিন এখানে থাকবো, তাদেরও একটা পরিবার আছে, একটা সামাজিক জীবন আছে, একটা দেশ, তার একটা মানুষ তার দেশের কাছে সবসময় ফিরতে চায়। দেশ যতই প্রতিকূল হোক, সেটা তার থেকে আবার অনুকূল জায়গাও কিছু হয় না, তাই না? ধরুন তসলিমা নাসরিন, তিনি তো বাংলাদেশে যে নাগরিক জীবনটা উপভোগ করতে পারতেন, তার থেকে অনেক স্ট্যান্ডার্ড নাগরিক জীবন তিনি ইউরোপে পান। এটা নিশ্চয়ই তাই, মানে সুবিধাদির জায়গা থেকে নিশ্চয়ই পান। বা ভারতের কিছু শহর আছে যেখানে তিনি ঢাকা বা চট্টগ্রামের থেকে অনেক উন্নত নাগরিক পরিষেবা পান। কিন্তু তার কাছে কি দেশে ফেরার কোনো বিকল্প কিছু আছে? উনি সুযোগ পাচ্ছেন না বলে ফিরছেন না, বা এখন হয়তো সিদ্ধান্ত নিয়েছেন আর ফিরবেন না। তো আমার মনে হয় যে এই দেশে ফেরার তাড়নাটা সবার মধ্যেই আছে, কারণ সবাই জানে যে এই সাজাটা শুধু শেখ হাসিনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কারণ একই তো অভিযোগগুলো সেই আন্তর্জাতিক অপরাধ আদালতে আছে, সেই মানবতা বিরোধী অপরাধে তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, এমনকি সাংবাদিকদেরও করা হচ্ছে। ফলে সবাইরই কিন্তু দেয়ালে ঠিক পিঠ ঠেকেছে, শুধু শেখ হাসিনা বা আসাদুজ্জামান কামালের দেওয়ালে পিঠ ঠেকেনি। যাদের জাজমেন্ট হয়নি তারাও কিন্তু দেয়াল থেকে 1 ইঞ্চি দূরে আছেন, দেয়ালের পিঠ ঠেকবে। ফলে দেয়ালে যদি পিঠ ঠেকে, তাহলে কিন্তু আপনাকে সামনের দিকে আপনি ধাক্কা খেয়ে সামনে আসবেন। ফলে আমার মনে হয় যে এইটা এখন সবাই রিয়ালাইজ করেছে, এবং শেখ হাসিনা তো এই দীর্ঘ 1-1.5 বছর ধরে দফায় দফায় আলোচনাও করেছেন। ফলে তাদের মধ্যে একটা কনসেনসাস বিল্ড আপ করার পরে তিনি ঘোষণাটা দিয়েছেন যে এইরকম একটা সিদ্ধান্ত তিনি করছেন দলের পক্ষে। এটাই আমার মনে হয় যে তিনি একটা প্রাথমিক আলোচনা করেছেন, এবং আমি তো জানি যে এই আলোচনাগুলোর আগে আগে আবার বেশ কয়েক দফা সিনিয়র লিডাররা, এখন যেমন ধরুন অনেক কাউন্সিলর বা উপজেলা পরিষদ, জেলা পরিষদের নির্বাসিত নেতারাও দেখা করছেন, কিন্তু মাঝে একটা সময়তে কিন্তু খুব দফায় দফায় সিনিয়র লিডারশিপ ওনার সঙ্গে দেখা করেছেন। কখনো উনি 1-2জনকে ডেকেছেন, কখনো টিমকে ডেকেছেন। আমার মনে হয় যে একটা আলোচনা প্রসেসের মধ্য দিয়ে এই জায়গাটি এসছে, এবং তারপর এই ঘোষণাটি তিনি করে দিয়েছেন। উনি প্রথমে কিন্তু এটাও আমি বলি, প্রথম আমি সেই আলোচনাটাতে ছিলাম ঘটনাচক্রে, প্রথম কিন্তু উনি একটি অনলাইন বৈঠকে এই কথাটি বলেছিলেন যে তোমরা সবাই তৈরি হও মানসিক এবং শারীরিক ভাবে, যার যা সমস্যা অনেক আছে আমি জানি, হ্যাঁ, সমস্যার কোনো ইয়ে নেই, কিন্তু আমাদের ফিরতে হবে। আমরা কতদিন আমাদের দেশের বাইরে থাকবোই বা কেন? দেশটা তো আমাদের, এটা তো আসল প্রশ্ন। থাকবোই বা কেন? তোমরা তৈরি হও। এটা আমি আপনাকে বলছি অন্তত মাস 3-4 আগে ওয়ালে সেই স্টোরিটা আমি খুব বড় করে করি, এবং তারপর তাতে আওয়ামী লীগের কিছু লোকজন, নেতা, তার প্রতি একটু অসন্তুষ্ট হন। তিনি বলেন যে আপনি এসব খবর করে দিচ্ছেন আর বাংলাদেশের এজেন্সি সব জেনে যাচ্ছে। তো আমি তখন তাদেরকে বলেছিলাম যে আপনাদের এই রাজনৈতিক প্রজ্ঞা দেখে আমার একটু মানে আশ্চর্য আমার লাগে, কারণ হচ্ছে যে এটা আমি খবর করলে ওরা জানবে তা নয়,
এমনও হতে পারে যে ওদের লোক আপনাদের এই মিটিং এই বসে আছে, বা আপনাদের মধ্যেই কেউ ওদের খবর দেবে, ওদের খবর পাওয়ার লোকের কোনো অভাব নেই। আমি সাংবাদিক, আমি যেটা মনে করি খবর সেটা আমি করে দিই। তো এরকমও আমাকে শুনতে হয়েছিল সে খবরটা করে দেওয়ার পরে, যে শেখ হাসিনা বলছেন যে দেশে ফেরার জন্য উনি নেতাদের বলছেন, উনি ফিরে যাবেন এই কথা তো উনি গত 1 বছর ধরেই বলছেন যে আমি ফিরে যাব। কিন্তু এই যে নেতাদের যে উনি বললেন একটা বৈঠকে, সেই বৈঠকের একদম লাইভ টেলিকাস্টটা আমি শুনছিলাম আমি ঘরে বসে, এবং আমি উনি যখন বলছেন আমি তখনই ল্যাপটপে টাইপ করছি কিন্তু স্টোরিটা, মানে আমি একদিকে মোবাইলে শুনছি টাইপ করছি, বিকজ আমার কাছে মনে হয়েছিল যে এটা ব্রেকিং নিউজ ফর বাংলাদেশ। ফলে আমি এটা রাত্রি 9টা 9:30টার সময়কার ঘটনা, আমি পাশে মোবাইলটা রেখে শুনছি আর আমি টাইপ করছি। আওয়ামী লীগের একটা সভায় তো সম্প্রতি উনি এ কথাও নেতাদের বললেন, যে তাকে যখন বারবার অনুরোধ করছিলেন নেতারা যে যদি ভিডিও কলে উনি আসেন, উনি বললেন খুব শিগগিরই দেখা হবে, দেশেই দেখা হবে। সেটাও একটা ব্যাপক আলোড়ন তখন তৈরি করেছিল। আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে তালিকা হয়ে গেছে কারা কারা ফিরবেন তার সঙ্গে। আর আপনি দেখেছেন কিনা, আজকে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব কিন্তু বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলেই তো গ্রেফতার হবেন। তো গ্রেফতার হওয়ার বিষয়টা তো মাথায় রেখেছেন শেখ হাসিনা, সব সাক্ষাৎকারেই বলছেন। না দেখুন, এইটা আমার মনে নাই। না দেখুন, গ্রেপ্তার হওয়াটার কিন্তু কোনো বিকল্প নেই, গ্রেপ্তারটা তো হতেই হবে, কারণ উনি সাজাপ্রাপ্ত আসামি। ফলে আইনের যদি আপনি আস্থা রাখেন তাহলে গ্রেপ্তারটা হচ্ছে বেসিক, মানে এটাকে আমি বলবো যে সভ্য মানে আইনি প্রক্রিয়া। একটা সিভিলাইজড কান্ট্রিতে তাই হয়, সাজাপ্রাপ্ত আসামি। তারপরে কি হবে? সুরক্ষা। বাংলাদেশের আদালত তো মানে একটা কসাইখানায় পরিণত হয়ে যাচ্ছে, যে জায়গাটায় চলে যাচ্ছে, মানে নিয়মিত লোকেরা মারা যাচ্ছেন, তারপরে হচ্ছে যে অসুখ বিসুখের চিকিৎসা হচ্ছে না। সো সিকিউরিটি আর গ্রেপ্তার দুটো তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আইনের প্রতি আস্থা রেখে উনি গ্রেপ্তার বরণ করবেন, এটাই স্বাভাবিক। উনি ফিরে গিয়ে আদালতের কাছে ন্যায় বিচার চাইবেন। এখন এখানে আমি যেটা দেখছি যে বয়ানে সামান্য সামান্য পরিবর্তন হচ্ছে। আপনি দেখবেন যে জাহিদুর রহমান, যিনি নামটা ঠিক বললাম কিনা জানি না, উপদেষ্টা, তিনি কিন্তু মাস দেড়েক আগে বলেছিলেন যে শেখ হাসিনা ফিরুন, তিনি এদেশের নাগরিক এবং তিনি বৈধ যাবতীয় আইনি সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ তিনি আদালতে হাজির হতে পারবেন, লয়ার দিতে পারবেন, সবই পাবেন। পরবর্তীকালে ন্যারেটিভটা চেঞ্জ করে বলা হলো যে উনি সাজাপ্রাপ্ত আসামি, ফলে ওনাকে সরাসরি জেলখানায় নিয়ে চলে যাওয়া হবে, গ্রেপ্তার করা হবে, এবং তারপরে নাহিদ ইসলাম বলল যে ওনাকে বিমানবন্দরে বা ওখানে দিতে হবে। এই ন্যারেটিভ গুলো তো পরবর্তীকালে চেঞ্জ হয়েছে। এখন এগুলো দেখুন, এগুলো একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতির কম্পালশন। প্রত্যেককেই তার ওই মানে বামনের পৈতে রক্ষার মতন তাদের নিজের রাজনীতি রক্ষার জন্য কেউ শেখ হাসিনার মুন্ডপাত করবে, কেউ একটু হালকা বলবে, এসব তো আছে। কিন্তু আমার মনে হয় যে এটা বৈধ, যে উনি যদি গ্রেপ্তার হন, গ্রেপ্তারটা ওনার জন্য মঙ্গলদায়ক হবে, কিন্তু তার পরের বিষয়টা যে উনি মানে নিরাপত্তাটা পাবেন কিনা। তারপর বিচার যদি হয়, এটা মোটামুটি আমি বহু লোকের সঙ্গে কথা বলে দেখেছি, মোটামুটি 99% লোক মনে করে যে মামলা টিকবে না। আমি বিএনপি লোকজনের সঙ্গেও কথা বলেছি, এই মামলা টিকবে না, কিন্তু তারা জানেন যে এবার আইনের সুবিধাটা তারেক রহমান দেবেন কিনা, সেইটা একটা বড় বিষয়। এবং আমার মনে হয় উনি দেশে ফিরে যাওয়ার পরে আন্তর্জাতিক দুনিয়া এখন যে এখনো পর্যন্ত যে বিরূপ জায়গাটায় আছে, সেই জায়গা থেকে তারা সরে যেতে বাধ্য হবে। অর্থাৎ তখন কিন্তু তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কজটাকে আর উপেক্ষা করতে পারবে না। যখন তাকে এই আইনের সুবিধা যদি না দেওয়া হয়, তাকে যদি জোর করে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা তারা চুপ করে বসে থাকতে পারবে না। ফলে আন্তর্জাতিক জায়গা থেকেও একটা গুণগত পরিবর্তন হয়ে যাবে শেখ হাসিনা আর দেশে ফিরে গেলে। এটা আমার মনে হয় যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। আপনি যখন আন্তর্জাতিক প্রসঙ্গই আনলেন, শেষ করি এই প্রশ্ন দিয়ে যে শেখ হাসিনা তো একে খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছেনই, দলীয় ফোরামে বলছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলছেন, কিন্তু মানে আপনি এই মানে আপনার এই দীর্ঘ সাংবাদিকতা জীবনে এই যে শেখ হাসিনা নিজের শিরোনামটা ধরে রাখতে পেরেছেন, এবং এটা তো শুধু ভারতে নয়, ভারতের গণমাধ্যমেও নয়, ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমেও নয়, মানে আন্তর্জাতিকভাবে এএফপির আজকে একটা সাক্ষাৎকার বেরিয়েছে এবং গুগল করলেই দেখা যাবে
হিসেবে যে দেশে দেশে ভাষায় ভাষায় সেটা রূপান্তরিত হয়ে অনুদিত হয়ে প্রকাশিত হচ্ছে। এই যে বাংলাদেশই তো আসলে আন্তর্জাতিকভাবে যে নিয়মিত একটা শিরোনাম হয় এরকম দেশ তা তো নয়। তাহলে এই যে বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন 2 বছর আগে, তিনি নিয়মিতভাবে শিরোনাম হচ্ছেন, এটা আসলে কিসের ইঙ্গিত? মানে আন্তর্জাতিকভাবে তো তার মানে তার স্বীকৃতি, তাকে অনুসরণ করবার যে মানে বিষয়টা ছিল, কোনোটাই বন্ধ হয় নাই। মানে তিনি তো আসলে একঘরে হয়ে পড়েন নাই। এটা আমার যেটা মনে হয়, দেখুন, চাইনিজ মানে নিউজ এজেন্সি, তারা খুব কনজারভেটিভ। তারাও কিন্তু তাদের দুটো নিউজ এজেন্সিকে শেখ হাসিনা ইন্টারভিউ দিয়েছেন এবং তারা তাদের 23টি ভাষায় সেই ইন্টারভিউ, অর্থাৎ চাইনিজ মিডিয়া প্ল্যাটফর্মের 23টি ভাষাতে তারা, এবং তার মধ্যে ভারতের প্রায় 5-6টি ভাষা আছে, বাংলা, তেলেগু, তামিল, হিন্দি, এরকম বেশ কয়েকটি ভাষা আছে। প্রত্যেকটি ভাষায় তার অনুবাদও তারা প্রকাশ করেছে। সো এটাকে প্রমাণ করে যে শেখ হাসিনার ইন্টারভিউকে তারা কতটা ইম্পর্টেন্স দিয়েছে। মানে এটা শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজে বা ইংরেজিতে করেনি। এবং আরো যে আন্তর্জাতিক মিডিয়া, তারা তো অনেকে একাধিকবারও শেখ হাসিনার ইন্টারভিউ করেছে। এটার একটা বড় কারণ যেটা আমার মনে হয় যে, দেখুন, সাংবাদিকরা বা সংবাদ মাধ্যমগুলো যারা চালান, তারাও তো এই ঘটনা প্রবাহ লক্ষ্য করছেন যে বাংলাদেশে তখন একটা অন্য ধরনের আবেগ কাজ করছিল, যে একটা মানে নতুন বাংলাদেশ হবে, শেখ হাসিনা যা করেছেন তার থেকে সম্পূর্ণ আলাদা বাংলাদেশ হবে। এখন এটা যে হয়নি, এটা কিন্তু শুধু বাংলাদেশের মানুষ রিয়ালাইজ করছেন না, এটা সকলের অভিজ্ঞতার মধ্যেই এসছে যে এটা একটা বড় বিপদের জায়গা তৈরি হচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে একটা বড় বিপদের জায়গা তৈরি হচ্ছে, বিশেষ করে জঙ্গিবাদী তৎপরতা, মৌলবাদী তৎপরতা এবং বিভিন্ন ডিসিশন মেকিং প্রক্রিয়াতে তারা যেভাবে মানে নাক গলাচ্ছে। আপনি দেখুন না, তারেক রহমানের যে মন্তব্যটি, আপনি বোধহয় অনুষ্ঠানও করেছেন, যে 60-65% গুপ্ত বাহিনী, এই যে কথাটি উনি বলেছেন, যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তাকে বলেছেন যে প্রশাসনে এই গুপ্ত বাহিনীর কথাটা, তো তার মানে হচ্ছে জামায়াতে ইসলামীকে উনি ইঙ্গিত করেছেন বা উগ্র ইসলামিক শক্তিকে ইঙ্গিত করেছেন। তো আন্তর্জাতিক মিডিয়া তারা বাংলাদেশের ঘটনাবলীগুলো তারা দেখছে যে সেখানে কি ঘটছে। তো যা অতীতে ঘটেনি, তা অনেক কিছু ঘটছে যেটা আগামী দিনের জন্য একটা ভয়ঙ্কর বাংলাদেশের ছবি সকলের সামনে হাজির হয়েছে। ফলে সাংবাদিকরা বা আন্তর্জাতিক মিডিয়া তারা মনে করছে যে এই মহিলার বক্তব্য আমরা তাহলে কেন প্রকাশ করব না, উনি তো তার প্রত্যেকটি বিষয়ের উপরে ব্যাখ্যাও দিচ্ছেন এবং এটা সকলেই বিশ্বাস করেন যে তার বিচারটা অত্যন্ত অন্যায়ভাবে হয়েছে, মানে এইভাবে কোনো বিচার হতে পারে না। তো স্বভাবতই তার যে মানে তিনি যে ব্রাত্য হয়ে যাননি, তার যে একটা গ্রহণযোগ্যতা আছে, সেইটা এই আন্তর্জাতিক মিডিয়ার কৌতূহলের মধ্যেই প্রকাশিত হয়। কারণ আমরা জানি যে পশ্চিমী মিডিয়া একটু নাকুচু হয়। তারা মানে যে কোনো ব্যক্তির ইন্টারভিউ বা যাকে তাকে নিয়ে একটা স্টোরি করা, তার কারণ তাদের ওই মানে কাকে নিয়ে খবর হবে এবং কি কতটা লেখা হবে। আপনি তো বিবিসিতে চাকরি করেছেন, আপনি অনেক ভালো জানেন। আমি এটা পজিটিভ অর্থে বলছি, নেগেটিভ অর্থে বলছি না, যে স্টোরি কাকে নিয়ে হবে, কি প্রশ্ন করা হবে, কতটা যাবে, সবটাই কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর বৈঠকের মতন, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত হবে। তো এমন এমন আন্তর্জাতিক প্রতিষ্ঠান শেখ হাসিনাকে নিয়ে তার ইন্টারভিউ করছে এবং তাকে নিয়ে খবর করছে, যারা কিন্তু একটু নাকুচু মানে সংবাদ মাধ্যম, অর্থাৎ যাকে তাকে নিয়ে তারা করে না। সো হাসিনাকে নিয়ে কেন করছেন? আমার মনে হয় যে তারাও এটা রিয়ালাইজ করেছেন যে যে ন্যারেটিভটা তথাকথিত গণ অভ্যুত্থানের আগে বলা হয়েছিল, তার থেকে পরিস্থিতিটা অনেক বেশি প্রতিকূল হয়ে গেছে বাংলাদেশে। তো স্বভাবতই তারা মনে করছেন যে ওনার কথাই বা আমরা মানে তুলে ধরবো না কেন। আপনি দেখবেন যে একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে কোনো মানে প্রশ্নেই কিন্তু ওনাকে বিব্রতকর করা হয়নি। এবার আপনি বলতে পারেন যে এগুলো কি এডিটেড, অর্থাৎ বিব্রতকর প্রশ্নগুলো বাদ দিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া তো এটা কখনোই করবে না। মানে আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি যতগুলি প্রশ্ন পাঠিয়েছিলাম প্রত্যেকটার উত্তর এসছে। কোনো মিডিয়া এখনো বলেনি যে অমুক প্রশ্নটার উনি উত্তর দেননি।
কোনো মানে মেজর সেন্সিটিভ বলে, হ্যাঁ কিছু জিনিস আছে ওনার দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত, সেই বিষয়টি নিয়ে উনি বলেননি, কারণ উনি তো আফটার অল একজন বাংলাদেশের নাগরিক, সাবেক প্রধানমন্ত্রী, তো রাষ্ট্রের প্রতি তার তো কিছু কর্তব্যের জায়গা আছে। কিন্তু আপনি যদি রাজনৈতিক ভাবে যে প্রশ্নগুলি, আমি তো ইন্টারভিউ গুলো দেখেছি, সেখানে কিন্তু উনি সব প্রশ্নের উত্তরও দিয়েছেন। সো আমার মনে হয় যে বিষয়টা এইরকমই, এবং যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন যে এই অনুকূল পরিস্থিতি, এইটা করবে। এখন এই যে শেখ হাসিনার পরপর শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলো এবং বার্তা সংস্থাগুলোয় প্রকাশিত সাক্ষাৎকার, সেটা বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ। একদিকে খুব গুরুত্বপূর্ণ, শেখ হাসিনা সম্ভবত এটাই চেয়েছেন যে বাংলাদেশে যখন তার খবর একেবারে টুঁটি চেপে বন্ধ করা হয়েছে এবং আদালতের নির্দেশনা দেখানো হচ্ছে, সরকারের তথ্য উপদেষ্টা প্রায়শই সংবাদ মাধ্যমের সামনে এসে একরকমের ভয় দেখিয়ে মনে করাচ্ছেন যে সংবাদ মাধ্যমে শেখ হাসিনার কোনো ভাষ্য ছাপা উচিত হচ্ছে না, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রি, ইন্টারনেটে কারো পক্ষে কোনো খবর ধামাচাপা দেওয়া সম্ভব নয়, তবু ওই হুমকি দেখাচ্ছেন। তখন শেখ হাসিনা সম্ভবত তার সাক্ষাৎকারগুলো যাতে সর্বাধিক প্রচারণা পায়, সবচেয়ে বেশি দেশে দেশে ছড়িয়ে পড়ে, এবং তিনি যখন এর আগে বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছেন একজন ক্ষমতাচ্যুত পদচ্যুত প্রধানমন্ত্রী হিসেবে, যাকে কিনা আন্দোলনের মুখে তার দেশ ছাড়তে হয়েছে এবং পাশের দেশ ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, এমন একজন নেতা হিসেবে তখন শেখ হাসিনা সম্ভবত নিজেকে বিশ্বজুড়ে আবার প্রমাণ করতে চাইছেন এমন একজন বিশ্ব নেতা হিসেবে, যিনি এর পরেও তার দেশে ফিরে যেতে প্রস্তুত, যদিও তার মাথার উপরে মৃত্যুদণ্ডের রায় আছে, এবং যিনি ঘোষণা দিয়ে বলছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে যাবেন। কাজেই তার দেশের সরকার, বাংলাদেশ সরকার, যে একটা দাবি করার চেষ্টা করছে যে তিনি পালিয়ে আছেন ভারতে এবং তাকে প্রত্যর্পণের মাধ্যমে ফেরাতে হবে, এই বয়ানটা থেকে সরে এসে শেখ হাসিনা যাতে এই বয়ানে প্রতিষ্ঠা করতে পারেন বিশ্বজুড়ে যে তিনি দেশে ফিরতে চান এবং জনগণের ওপর ভরসা করেই দেশে ফিরতে চান, কারণ তার জনগণ তাকে দেশে চায়, সে কারণেই সম্ভবত তিনি এই আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোকে বেছে নিচ্ছেন। কিন্তু এটা কি শুধুই সে কারণে তাৎপর্যপূর্ণ? এর চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ এ কারণে যে বয়ান সৃষ্টি করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, শুধু তাই নয়, তাকে ক্ষমতাচ্যুত করবার পর যে বয়ান দেশে দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে বাংলাদেশের কোনো কেউ তাকে আর চায় না, বাংলাদেশের জনগণের কাছে তিনি ভীষণ অজনপ্রিয়, এবং সে কারণে তাকে এভাবে একটা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে যেতে হয়েছে এবং তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, সেই বয়ানটিও যে আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এখন আর যুক্তি বুদ্ধি তর্কের ঊর্ধ্বে সরাসরি গ্রহণ করছে না, শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার গ্রহণ এবং সেগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, সেগুলো আবার ছাপা হওয়া, সেটার প্রমাণ। কারণ তার মানে শেখ হাসিনাকে একজন পতিত পরাজিত শাসক হিসেবে মোটেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক দুনিয়া কল্পনা করছে না, তাকে একজন শক্তিমান রাজনৈতিক নেতা হিসেবেই কল্পনা করছে, যার বিষয়ে সারা বিশ্ব জুড়ে আগ্রহ আছে, কৌতূহল আছে এবং বিশ্বজুড়ে বিশ্বাস আছে যে তিনি ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হলেও তার দেশে ফিরে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে, তিনি আসলেই রাজনীতিতে ফিরবেন, এবং সে কারণেই এই সংবাদগুলো শিরোনাম হচ্ছে। মানে আপনি ভাবুন তো, লিবিয়ার গাদ্দাফি কিংবা ভারত বারবার যে কথাটি বলেছে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিসর তৈরি করার বিষয়টিও থাকবে, এবং অনেক বিশ্লেষকই মনে করেন শেখ হাসিনা যে ডিসেম্বরের মধ্যে তার দেশে ফেরার পরিস্থিতি তৈরি হবে ভাবছেন, তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বিভিন্ন ইঙ্গিতও তার কাছে পৌঁছে গেছে। ভারতের কাছে একটা বার্তা এসছে যে তারেক রহমান ভারতের সাথে বসতে চান না। তাহলে এই পরিস্থিতিতে যদি তারেক রহমান ব্রিক্সের বৈঠকে আসেন, তাতে কি লাভ কিছু হয়? এখানেই রাজনৈতিক প্রশ্নটি আসে। যদি বাস্তব অগ্রগতি না হয়, তাহলে দেশের তিনি যখন ফিরবেন সম্মেলনের পরে, বিরোধীরা বলতে পারে শুধু ছবি তুলে এলেন, বাংলাদেশের স্বার্থে কি পেলেন? কেন কিছু পেলেন না? এদিকে এবছরই গঙ্গা
জল বন্টন যে চুক্তি সেটা সম্পন্ন শেষ হয়ে যাচ্ছে, সমাপ্ত হয়ে যাচ্ছে সম্ভবত ডিসেম্বরের 16 তারিখে। তারপর কি হবে? অর্থাৎ সফরের রাজনৈতিক লাভের চেয়ে সমালোচনার ঝুঁকি বেশি হতে পারে। সেক্ষেত্রে যে কোনো সরকারই বলতে পারে এখন নয়, যখন বাস্তব ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তখনই আমি সফর করব, উচ্চ পর্যায়ের সফর হবে। এটি আন্তর্জাতিক কূটনীতিতে অস্বাভাবিক নয়। তাহলে সেটা যদি হয় তাহলে আবার প্রশ্ন ওঠে, তাহলে কি আমেরিকার বিষয়টিও বিবেচনায় রেখে এই ধরনের এখন এড়িয়ে পরে যাব সেটা বলা? এখানে একটু সতর্কভাবে কথা বলতেই হয়। এমন কোনো প্রকাশ্য তথ্য নেই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ব্রিক্স নিয়ে কোনো চাপ দিয়েছে, তাই এমন দাবি করা তথ্য সমর্থিত হবে না। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটি রাষ্ট্র অন্য রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া বিবেচনা করে। যদি কোনো নেতা ব্রিক্স সম্মেলনে না যান তাহলে ওয়াশিংটন সেটিকে কিভাবে দেখবে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে। বলা বাহুল্য, বাংলাদেশ যদি ব্রিক্সের বৈঠকে না আসে, সেটা ওয়াশিংটনকে এই বার্তা দেয়া, আমরা তোমাদের অস্বস্তির কারণ জানি এই ব্রিক্স সম্মেলন, তাই আমরা বাদ দিয়েছি, ব্রিক্সে যাইনি, আমরা তোমাদের সাথে আছি। আবার বর্তমানে চীন সফরের ফলে বাংলাদেশ আমেরিকার কাছে একটু যে সম্পর্কের মধ্যে একটু তিক্ততার জায়গা রাখতে চলে গেছে, সেইটাও তাহলে অনেকটাই আবার মুছে দিতে পারবে। তার মানে এই নয় যে সিদ্ধান্তের একমাত্র কারণ আমেরিকা, বরং এটা অনেকগুলোর মধ্যে একটি কারণ অবশ্যই। এবার দেখি, কূটনীতিতে একটা মাত্র কারণ কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে খুব কম কাজ করে। আমরা অনেক সময় রাজনীতিকে খুব সরল করে ফেলি, ভাবি একটা সিদ্ধান্তের একটা মাত্র কারণ থাকে। বাস্তবে তা কিন্তু নয়, সেটা খুব কম হয়। ধরা যাক কোনো সফর বাতিল হলো, এর পেছনে থাকতে পারে অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব, দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা, আন্তর্জাতিক বার্তা, সময়সূচি, নিরাপত্তা, এমনকি দেশের জনগণ কি বলছে, অর্থাৎ জনমত। সব কারণ একসঙ্গে মিলে সিদ্ধান্ত একটা তৈরি হয়। তাই যদি তারেক রহমান শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে না আসেন ভারতে, তাহলে শুধু ভারতকে বার্তা বা শুধু আমেরিকাকে খুশি করা, এই দুই ব্যাখ্যার যে কোনো একটাতে থাকা সম্ভবত বাস্তবতাকে সরলীকরণ করা, বরং আরও অনেক বিষয়কে নিয়ে এই যে একটা সিদ্ধান্ত, এটাতে সবথেকে বড় ব্যাপার, বাংলাদেশের জনগণের কাছে একটা বার্তা যাবে যে শেখ হাসিনা যেভাবে ভারতের সাথে সম্পর্ককে সহজ করেছিলেন, সেইটাকে অনেকে বলে ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়েছিলেন। আদতে তো তা নয়। স্বার্থ বিক্রির কোনো উদাহরণ আজ অবধি কোনো সরকার দিতে পারেনি, পরবর্তী দুটো সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার এবং তারেক রহমানের সরকার। কিন্তু এটা একটা বহুল প্রচারিত এবং পরিচিত একটা অভিযোগ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। সুতরাং তার জন্য তারেক রহমান একটা অ্যান্টি ইন্ডিয়া স্টান্স অন্তত দেখাচ্ছেন মুখে সামনাসামনি, এটাও হতে পারে। আবার এটাও মনে রাখতে হবে, ভারতকে বাদ দিয়েও বাংলাদেশ চলবে না। সুতরাং এর মধ্যে শেখ হাসিনা একটা একটা তালমেল করে চলতে পেরেছিলেন, দুটোকে মিলিয়ে চলেছিলেন। কিন্তু এখন আর সেই রাজনীতি দেখা যাচ্ছে না। ফলে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যাবেন কি যাবেন না সেটা এখনও পরিষ্কারভাবে বলেনি বাংলাদেশ। তবে একটি কথা বোঝা যাচ্ছে যে সম্ভবত তিনি আসছেন না। তার কারণ হচ্ছে সংলাপের সুযোগ ভবিষ্যতের জন্যে ধরে রাখা মানে তিনি জানেন যে ব্রিক্সে গিয়ে কিছুই আলোচনা হবে না, কোনো পাওনা বাংলাদেশের জন্য আসবে না। সুতরাং
দেশীয় রাজনৈতিক সমীকরণ, দ্বিপাক্ষিক সমস্যা এবং বৃহত্তর আন্তর্জাতিক কূটনৈতিক হিসাব সব মিলিয়ে একটা প্রভাব ফেলেছে এবং সেই প্রভাবের জন্যে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে ভারতে আসবেন না, ভারত সফর এড়িয়ে যাবেন। এটা সরকারিভাবে সিদ্ধান্ত এখনো নিশ্চিতভাবে হয়নি। কিন্তু এই সম্মেলনে স্থায়ী দেশ আছে কয়েকটা, কিন্তু আরও কিছু দেশের কাছে আমন্ত্রণ যায় আমন্ত্রিত সদস্য হিসেবে। ভারত যেহেতু এবারের এই সম্মেলনের আয়োজক, তো ভারত আমন্ত্রণ পাঠিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্যে। কিন্তু বাংলাদেশ সে ব্যাপারে কোনো কথা বলেনি, এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বরং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি খলিলুর রহমান তিনি গতকাল বলেছেন যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কটা বেশ ইরিটেশনের জায়গায় রয়েছে। ইরিটেশন, অস্বস্তি, এই অস্বস্তিটাই প্রমাণ করছে যে এই প্রসঙ্গে যে কি হতে চলেছে আগামীতে। ভারত বাংলাদেশ সম্পর্কের এই জন্যেই এই ইরিটেশনের কথা বলেছেন ডক্টর খলিলুর রহমান, এবং তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে তারেক রহমান যদি শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে না যান তাহলে কেন যাবেন না? এটা কি শুধুই ব্যস্ততার অজুহাত, নাকি ভারতের সঙ্গে অমীমাংসিত দ্বিপাক্ষিক সমস্যার কারণে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরও বড় এক ভূ রাজনৈতিক হিসাব, যেখানে আমেরিকা, ব্রিক্স এবং দক্ষিণ এশিয়ার কূটনীতি এক সূক্ষ্ম সমীকরণে বাঁধা? আজকের আলোচনায় আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেব না, বরং সম্ভাবনাগুলো বিচার করব। প্রথমে দেখা যাক ব্রিক্স এখন কেন এত গুরুত্বপূর্ণ। এক সময় ব্রিক্স ছিল মূলত উদীয়মান অর্থনীতির একটি মঞ্চ, কিন্তু গত কয়েক বছরে এর সদস্য সংখ্যা বেড়েছে। ডলারের বিকল্পে বাণিজ্য, উন্নয়ন, ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল সাউথের নেতৃত্ব, এসব প্রশ্নে ব্রিক্স আন্তর্জাতিক রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণেই পশ্চিমা বিশ্লেষকদের একাংশ মনে করেন ব্রিক্স এখন শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত গুরুত্ব অর্জন করেছে। এরই মধ্যে সবথেকে যেটা চিন্তার কথা হচ্ছে ডলারের জন্য, সেটা হচ্ছে ব্রিক্স একটা নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু করতে চাইছে, যেটা হবে ডলারের বিকল্প। এবং ডলারের বিকল্প যদি হয় এই ব্রিক্স মুদ্রা, তাহলে সেটা কিন্তু আমেরিকার যে একাধিপত্য রয়েছে সারা পৃথিবীতে, এবং যার মূলে একটা বড় কারণ হচ্ছে ডলারের ভূমিকা, সেটা অনেকটাই হ্রাস পাবে, অনেকটাই। এবং আমেরিকা তাদের এই যে কি বলবো, তাদের যে তার সঙ্গে সফরের প্রথম দিনেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যে বৈঠক হলো, সেই বৈঠকটি অনেক বেশি রহস্যময় হয়ে উঠেছে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি যখন ব্রিফিং করছিলেন, সাংবাদিকদের যে প্রশ্নগুলো ছিল তার প্রায় প্রত্যেকটাই তিনি অস্বীকার করে যাচ্ছিলেন। তার চোখে মুখে একটা উৎকণ্ঠা ফুটে উঠছিল। আসলে কি হয়েছে বৈঠকে আমরা শুধু অনুমান করতে পারি, এবং তার এই সফর কী কারণে সেটি তো বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের যে বক্তব্য, তিনি যে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন, তাতেই স্পষ্ট হয়ে ওঠে। তিনি তার টুইটার পোস্টে বলছেন যে আমার বন্ধু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে চীন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যে সখ্যতা, মিয়ানমারের মধ্য দিয়ে, রাখাইনের মধ্য দিয়ে চীনের অর্থনৈতিক করিডোরে যে বাংলাদেশের যুক্ত হতে যাওয়া, সেটি সহ আরও অনেক ইস্যুতে কথা বলতেই সার্জিও গর ঢাকা এসেছেন। এটা নিশ্চিত।
এতে কোনো ধরনের ভুল নেই। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু তো রয়েছেই। এখন বৈঠকে কি হয়েছে তা আমরা অনুমান করতে পারি প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বগুলো শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই, এখান থেকে স্পষ্ট হয়ে উঠতে পারে। আগেই বলেছি, সাংবাদিকদের প্রায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর তিনি না সূচক জবাব দিয়েছেন। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে চীনের যে করিডোরের প্রস্তাব বাংলাদেশের উদ্দেশ্যে সেটি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে তিনি বললেন না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, এবং খানিকটা ক্ষিপ্ত হয়ে উঠছিলেন তিনি। প্রশ্ন করা হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। সরাসরি বললেন না। ভারত নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, তার জবাবেও বললেন না। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, নানান পর্যায় থেকে উদ্বেগ সৃষ্টি করা হচ্ছে, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে ডক্টর খলিল বললেন না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, সেক্ষেত্রেও তিনি বললেন না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। যখন প্রশ্ন করা হলো যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, তখন বেশ ক্ষিপ্ত হয়ে উঠলেন। ক্ষিপ্ততার সঙ্গে তিনি উত্তর দিলেন না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। কেন ক্ষিপ্ততা, কেন তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন, এর মধ্য থেকে আমরা অনেক কিছু ধারণা করে নিতে পারি। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে বিএনপি সরকার গঠনের প্রায় 6 মাস হতে চলল, সেখানে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি এবং তার সাথে যুক্তরাষ্ট্রের যে এনগেজমেন্ট, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। সেই বিষয়টিও এড়িয়ে গিয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে বললেন এ বিষয়ে সবসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়, প্রথম দিন থেকে আমাদের সম্পর্ক ভালো দেশটির সঙ্গে। এই স্পষ্ট কোনো জবাব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের ভিতর দিয়ে রাখাইনকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে যে করিডোরের কথা বলা হচ্ছিল সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তখনও তিনি খানিকটা ক্ষিপ্ত হয়ে উঠলেন, বললেন এটা স্রেফ গুজব, যুক্তরাষ্ট্র কখনো করিডোর চায়নি, এটি আপনারা গুজব ছড়িয়েছেন। গুজব যদি হয়ে থাকে, ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসন আমলে পুরো 1 বছর বা তারও অধিক সময় নিয়ে যে এই করিডোর নিয়ে আলোচনা বিতর্ক, সেগুলো কি সবই গুজব। এবং তিনি করিডোর শব্দটা যদিও কখনো উচ্চারণ করেননি, বলছিলেন যে রাখাইনের মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক চ্যানেল। আরে মানবিক চ্যানেল আর করিডোর এর ব্যাখ্যা তো অনেক হয়েছে, কিন্তু তিনি এখনও ক্ষুব্ধ হয়ে উঠলেন। এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বলেছেন প্রকাশ্যে যে নো ব্লাডি করিডোর, সেই কথাও কি তিনি গুজবের ভিত্তিতেই বলেছিলেন? যাই হোক, সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে আকসা বা জিসোমিয়া নিয়ে কোনো কথা হয়েছে কিনা। আপনারা জানেন যে আকসা হলো যুক্তরাষ্ট্রের সাথে তার মিত্র বা অংশীদার দেশগুলোর একটি পারস্পরিক লজিস্টিক এবং রসদ সহায়তা চুক্তি। এই চুক্তির মাধ্যমে সামরিক প্রশিক্ষণ, যৌথ অভিযান, শান্তিরক্ষা মিশনে জ্বালানি, খাদ্য পরিবহন এবং সরঞ্জাম লেনদেনের বিষয়গুলো থাকে। সেটি তিনি বললেন এ বিষয়ে কোনো কথা হয়নি। জিসোমিয়া নিয়ে প্রশ্ন করা হলো, সে বিষয়ে বললেন এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। জিসোমিয়া আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়ের একটি দ্বিপাক্ষিক চুক্তি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন চাপ দিয়ে আসছে এই 2 চুক্তি করার জন্য আওয়ামী লীগ থাকতে, কিন্তু আওয়ামী লীগ সেটি বারবার অ্যাভয়েড করে যাচ্ছিল, শেষ পর্যন্ত করেনি, এবং সেই চাপ এখনও রয়েছে। যাই হোক, এই বিষয়গুলো তো ওঠার কথা, উঠেছে নিঃসন্দেহে, কিন্তু তিনি বলছেন না, কোনো আলোচনা হয়নি। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে ডিফেন্স কোঅপারেশন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে তিনি বললেন এটি ডিফেন্স মন্ত্রণালয়ে জিজ্ঞেস করুন, সরাসরি কোনো কথা বললেন না। এনার্জি কোঅপারেশন নিয়ে কথা বললেন, তিনি বলছেন এই বিষয়ে সহযোগিতা আমরা সব জায়গায় চাই, এটি বিশেষ কিছু না। ভালো কথা। প্রশ্ন করা হলো সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশ প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের জন্য বিড করেছে, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে। উত্তর, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি।
সাংবাদিকরা একটা পর্যায়ে বলে উঠলেন যে আসলে তাহলে কী নিয়ে আলোচনা হয়েছে। সার্জিও গোর যে 3 দিনের সফরে এলেন এবং তিনি এই অঞ্চলের দায়িত্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন ডক্টর খলিল, তার সাথে এই বৈঠকটি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইভেন প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ। তো সাংবাদিকরা বললেন যে আসলে তাহলে আজকের বৈঠকের ফোকাসটা কি ছিল, সরাসরি জিজ্ঞেস করলেন সাংবাদিকরা। কি করলেন ডক্টর খলিল? বাধ্য হয়ে অনেক কষ্টে খানিকটা হেসে এগুলো উড়িয়ে দিলেন। অর্থাৎ সার্জিও গোরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকে নিঃসন্দেহে ফলপ্রসূ কিছু হয়নি। অনেক বিষয় তোলা হয়েছিল, এটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি, কিন্তু কোনো বিষয়ে মুখ খুলতে চাননি। হ্যাঁ, সব বিষয়ে মুখ খুলতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এই যে সব বিষয় আবার এড়িয়ে যাওয়া, প্রত্যেকটা বিষয় এড়িয়ে যাওয়া, এটি অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন এবং সেখানেই রহস্য। এবং ডক্টর খলিলের যে জেস্চার, যেই মুখভঙ্গি, তাতে আমরা মোটামুটি ধরে নিতে পারি সেখানে অপ্রীতিকর অনেক কিছু হতে পারে। বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা কেউ এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে এতদিন ধরে দেখা করার সুযোগ পান নাই। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে যে সার্জিও গোরের সঙ্গে সাক্ষাতের আগে ভারতের রাষ্ট্রদূতকে যে তিনি ঘোরাচ্ছিলেন, কিছুতেই দেখা করছিলেন না, এই সমস্যার সমাধান করতে হলো, সেটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ সার্জিও গোর আর দীনেশ ত্রিবেদী আবার এতটাই ঘনিষ্ঠ যে দীনেশ ত্রিবেদী যেদিন বাংলাদেশে পরিচয়পত্র পেশ করেছিলেন, সেই 1 মাসের বেশি সময় আগে 25শে জুন, সেদিন এক স্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে ট্রাম্পের এই ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়, সার্জিও গোর অত্যন্ত আনন্দিত এবং তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছেন, লুক ফরওয়ার্ড করে আছেন। এবং এরপর দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোরের একটা হাত মেলানোর ছবিও সেই পোস্টের সঙ্গে সেঁটে দেন সার্জিও গোর। অথচ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তাতে যথেষ্ট ইঙ্গিত পান নাই। যথেষ্ট আলোচনা হয়েছে এতে যে কেন হঠাৎ করে ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত দীনেশ ত্রিবেদী, ভারতের রাষ্ট্রদূত, তার সঙ্গে বাংলাদেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন এবং এরপরেও যে বাংলাদেশের সরকার ভারতের এই রাষ্ট্রদূতের সঙ্গে স্বাভাবিক আচরণ করছে না, স্বাভাবিক সৌজন্যমূলক ব্যবহার করছে না, তাকে তার দায়িত্ব গ্রহণের পরপরই সময়টুকু পর্যন্ত দিচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর পরিণতিতে যে আমেরিকার সার্জিও গোরের ধমক বাংলাদেশকে খেতে হবে, এ বিষয়েও কিন্তু যথেষ্ট আলোচনা হয়েছে। অথচ খলিলুর রহমানকে আসলে একেবারে ডেকে নিয়ে ধমকটা দিতে হয়েছে সার্জিও গোরের ম্যানিলায়, যখন আসিয়ানের আঞ্চলিক পররাষ্ট্র মন্ত্রীদের ফোরামে খলিলুর রহমানও যোগ দিতে গিয়েছিলেন এবং সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এই বিশেষ দূত সার্জিও গোরও উপস্থিত ছিলেন এবং তিনজনের একটা সংক্ষিপ্ত সাক্ষাতের সুযোগ হয়েছে। তখন সুস্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যে বার্তাগুলো খলিলুর রহমানকে দিয়ে দিয়েছেন এবং বলেছেন সার্জিও গোর যাওয়ার আগেই যেসব বিষয় তাকে সামাল দিতে হবে, তার একটি হচ্ছে এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করা। শুধু কিন্তু তাই নয়, এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে খলিলুর রহমানকে বলতে হয়েছে যে বাংলাদেশ কূটনীতি একটা দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে আরেকটা দেশের সঙ্গে সম্পর্ক ভালো করে পরিচালনা করে না। কূটনীতির বিষয়টা মানে দুদেশের সম্পর্কের বিষয়টা নাকি স্ত্রী আর সতীনের মতো নয়, মানে তাতে মারামারির কোনো সুযোগ নাই। একজনের সঙ্গে সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনো সেটা করব না। সব দেশের সঙ্গে স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। কারণ যে কথাটা অনেকবার এখানে আলোচনা করেছি যে
আমেরিকা এই অঞ্চলে ভারতকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বলে মনে করে। এবং এমনকি 2025-এর শুরুতে যখন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নিলেন, তখন প্রধানমন্ত্রী মোদি ওয়াশিংটন যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির উপর ছেড়ে দিতে চান, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা অঞ্চল যে ভাগ করেছে সেখানে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখতে তারা ভারতকে সবচেয়ে বড় কৌশলগত অংশীদার বলে মনে করে। আজকে মানবজমিন পত্রিকাও এই যে ঢাকার ওয়াশিংটন পরীক্ষা এই যে সংবাদ প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে স্পষ্টত লিখেছে সার্জিও গোরের সফরকে ঘিরে ঢাকা, নয়াদিল্লি ও বেইজিং এই ত্রিভুজের ভূরাজনৈতিক সমীকরণ আলোচনায় উঠে এসেছে। যদিও সরকারি পর্যায়ে সফরটিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবেই তুলে ধরা হচ্ছে, কিন্তু ওয়াশিংটন এখন ঢাকার সামনে এক ধরনের কৌশলগত পরীক্ষা হাজির করেছে, যেখানে তারা জানতে চায় যে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণের বিষয়ে কি করে বাংলাদেশ এই সিদ্ধান্তটি নিচ্ছে, যে সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র এবং ভারত দুদলেরই আপত্তি আছে। মানবজমিন লিখছে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থানে উল্লেখযোগ্য মিল রয়েছে, কারণ তারা লিখছে যে এই প্রকল্পকে শুধু উন্নয়ন প্রকল্প হিসেবে নয়, আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করে নয়াদিল্লি। ফলে তিস্তা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত ওয়াশিংটনেরও বিশেষ আগ্রহের বিষয়। কারণ মানবজমিন ওই কথাটাই মনে করাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য সহ নানা বিষয়ে টানাপোড়েন থাকলেও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে দুই দেশের সিদ্ধান্ত অভিন্ন। মানে কোনো দেশই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশনে, কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গায়, বঙ্গোপসাগরে কিংবা ঢাকা, মিয়ানমার, চীনের মধ্যে সংযোগ স্থাপন করে ফেলার মতো করিডর এবং বঙ্গোপসাগর ঘেঁষা একটি দেশে চীনের ব্যাপক বিনিয়োগ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটাকে এক ধরনের অস্বস্তির বলে মনে করে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই। অন্যদিকে এই যে আজকে খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের পরে সার্জিও গোর আগামীকালকেই রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন কক্সবাজারে, সেটা কি সত্যি রোহিঙ্গাদের অবস্থা বোঝার জন্য? সেখানে রোহিঙ্গা শিবির পরিদর্শনের মানবিক দিকের চেয়েও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান সবে ওই একই রুটে মিয়ানমার বাংলাদেশের মধ্যে সংযোগ থেকে শুরু করে সেই চীন পর্যন্ত যে করিডোরের কথা দিয়ে এসেছেন। যুক্তরাষ্ট্র তো সেই 2025 সালে ইউনুস আমলে জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে দাবি করে রেখেছে ওখানে রাখাইন করিডোর প্রতিষ্ঠার। সেখানে বাংলাদেশ 2025 থেকে এখনো রাখাইন করিডোর দিতে রাজি হয়নি, অথচ এখন চীন করিডোর দিয়ে এসেছে চীনকে। সেটা কিছুতেই প্রেসিডেন্ট ট্রাম্প ভালো চোখে দেখতে পারছেন না। তাই আপাতত খলিলুর রহমানকে এখন সার্জিও গোর আসার আগেই দীনেশ ত্রিবেদীর সঙ্গে হাত মেলাতে হয়েছে, বলতে হয়েছে যে বাংলাদেশ চীনের সঙ্গেও সম্পর্ক রাখতে চায়, ভারতের সঙ্গেও সম্পর্ক রাখতে চায়। শুধু তাই নয়, এটাও বলতে হয়েছে যে ভারত যে একটা সফরের আমন্ত্রণ পাঠিয়েছে ব্রিক্স সম্মেলনের সাইড লাইনে তারেক রহমানের জন্যে, সেটা বাংলাদেশ সরকার বিবেচনা করে দেখছে। অন্যদিকে ভারতের রাষ্ট্রদূত গিয়ে বলেছে ভারত অধীর আগ্রহে তারেক রহমানের ভারত সফরের জন্য অপেক্ষা করছে, কারণ ভারত চায় যে এই যে বাংলাদেশ একটা জেদ ধরে আছে শেখ হাসিনা ভারতে আছেন বলে, কিংবা ভারত পুশিন বন্ধ করছে না বলে কিছুতেই বাংলাদেশ সম্পর্কটা স্বাভাবিক করবে না। আসলে সম্পর্কটা স্বাভাবিক করবে না রাজনৈতিক ফায়দা লুটতে। ভারত সরকার তারেক রহমান সরকারকে চাপ প্রয়োগের মাধ্যমে, প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে চাপ দিয়ে এই জায়গা থেকে সরিয়ে আনতে চাইছেন। এবং সার্জিও গোরের ম্যানিলায় দেওয়া ধমকে যে সে কাজ হওয়া শুরু করেছে তার প্রমাণ প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মুখ দিয়ে তারেক রহমানের ভারত সফরের বিষয়েও একটা আলাপ হলো। এবং বেরিয়ে এসে ভারতের রাষ্ট্রদূত বললেন যে তারা মনে করেন ভারত সফর তারেক রহমানেরও একটা অগ্রাধিকার। টাইমস অফ বাংলাদেশ, বাংলাদেশের পত্রিকা, তারা বলছে এখন তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চাইছেন যে অন্তত প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটা বৈঠক হবেই, তিনি যদি ব্রিক্স সম্মেলনের সাইডলাইনেও দিল্লি যান সেপ্টেম্বরে, সেটা নিশ্চিত হলেই তারেক রহমান ভারতেও সফর করবেন। সার্জিও গোর
আর কি কি ধমক দেন, আর কি কি বিষয়ে তারেক রহমান সরকারকে সুর বদলে বাধ্য করেন, সেটা দেখবার জন্য আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকতে হবে। তবে ভারত সরকারের দিক থেকে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে একটা ক্রমাগত দাবি হিসেবে যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম ফিরিয়ে আনার বিষয়টি আছে, সেটাও ভারতের পত্রিকা এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের নানা বিশ্লেষণে গত 2 বছরে বারবার উঠে এসেছে। সে সময়ে যখন সার্জিও গোর এসেছেন বাংলাদেশকে মনে করাতে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, এবং ধারণা করা হচ্ছে এই সফরের ফাঁকে তিনি ব্যক্তিগত একটা বৈঠক করতে পারেন, এমনকি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার বন্ধুর সঙ্গেও। তখন সম্ভবত এমনটা ধারণা করাই যায় যে সার্জিও গোর যে যে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান জানাবেন তার মধ্যে